আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি মেহেদী হাসান অনেক ভালো আছি। তো যাক, আমাদের বাসার সামনে আর কি গেটে রাখছিলাম সকালবেলা, একদম গাছের নিচে, আর অনেক ঠান্ডা একটা জায়গা, আর হালকা হালকা রোদ উঠতেছে। আর এখন কিন্তু গাড়ি নিয়ে বের হতে হবে আমাকে। দেন পাতাও করছে একটা, তো বাড়ি রাখি নাই আজকে, কারণ এখানে ধান মারে সকাল সকাল, এর জন্য হচ্ছে যে আর কি মানে রাখি নাই। তো কুত্তায় একটা জিনিস কাম করছে, চাকার মধ্যে মুতিছে। দেখেন একটা জিনিস দেখে, কুত্তায় চাকার মধ্যে মুতিছে ভাই। এই দেখেন, এই যে চাকার মধ্যে কুত্তায় মুতিছে, এই জন্য পানি ছিল কিনা পানি দিয়ে ধুয়ে দিলাম। যা শালা কুত্তা। চলে ফালা বর্ষা, বোতল এখন ফালাই দিই। এই বোতল আমার আর কোনো দরকার নাই। আল্লাহর নাম নিয়ে এখন হচ্ছে আমরা এখন বিসমিল্লাহ বলে গাড়িটা স্টার্ট দিয়ে দেই। এই যে আজকে একটা জিনিস শিখেতেছে আমার ভিডিও, যারা রেগুলার দেখেন, হাইস্ট গাড়ি স্টার্ট দিবেন কিভাবে 100 দেখাই দেবো। চাবি তো আমার কাছে কোমরে রাখছি বা ভিতরে রাখবেন, তারপর ব্রেকে পুশ করবেন, তারপর এই যে এখানে একটা বাতি শু করবে, দেখেন এই যে হালকা হালকা বাতি মানে শু করতেছে। এই যে মানে গগা দিলাম, স্টার্ট হয়ে গেল। আর এখন কিন্তু আমরা বের হব। ইঞ্জিন অয়েল কিন্তু অলরেডি উঠে গেছে, আর একটু বাকি আছে, তারপরে কিন্তু ইঞ্জিন অয়েল উঠে যাবে। হ্যাঁ, অলরেডি কিন্তু 1500 থাকে, তারপর কিন্তু 1000-এর দিকে চলে আসে। তো উঠে গেছে। তো চলেন, আল্লাহ ভরসা, আল্লাহ নাম নিয়ে এখন হচ্ছে আমরা এখান থেকে বের হতে হবে আমাকে। প্রথমে একটু গাড়ি টাকায় নেই, ডিতে দিছি, আর এখন হচ্ছে আড়েতে দিলাম। আড়েতে মানে রিভার্স পিছনের দিকে যাবে। এখন হচ্ছে দেন গাড়িটা বের করতে হবে এখান থেকে, পাশা দিয়ে মানে ব্যাগে দিয়ে বের করতে হইব। যেহেতু ঢুকানোর সময় মাথা দিয়ে ঢুকাইছি, আর এখন বের হওয়ার সময় কিন্তু গাড়ির ব্যাগ দিয়ে বের হইতে হবে। তো যদি আপনি গাড়ি ব্যাগে যাইতে চান, সেক্ষেত্রে আরে দিতে হবে, আরে মানে পুত 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 একটা আওয়াজ করবে। তো চল, আল্লাহর নাম নিয়ে এখন আমরা এখান থেকে গাড়ি বের করে নিয়ে প্যাসেঞ্জারের কাছে চলে যাই। তো যাক, বাসা থেকে বের হয়েছি, আর বের হয়ে মাত্র গাড়ি নিয়ে আসলাম। এই যে বড় ভাইদেরকে নিয়ে ঢাকা যাইতেছি এয়ারপোর্ট, নাকি দাদা? আজকে যে এয়ারপোর্ট যাইতেছি। হ্যাঁ, মন খারাপ নাকি দাদা? না, একের মতো লাগতেছে, ভাবি যে কয়টা আছে আল্লাহ মাহমুদ জানে। তো যাক, বাইদের এলাকায় আসলাম, আর একটু করে কিন্তু আমরা এখান থেকে বেরোয় চলে যাবো। আর আজকে মূলত ঢাকা এয়ারপোর্ট উদ্দেশ্যে রওনা হইতেছি। তো সকালবেলা আসলে খাবার খেয়ে একদম ফ্রেশ হয়ে বেরোলাম, যেন সারাদিনের প্রবলেম না হয়। তো দেখি একটু ওয়েট করি। আর দাদাদের আত্মীয় স্বজন ভাই বাদার যারা আছে সবাই অলরেডি বেরোবো। আর আপনাদের এলাকার রাস্তা কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে, কত সুন্দর রাস্তা, কত সুন্দর ঘর বাড়ি, কত সুন্দর পুকুর, দেখছেন? গাড়িও রাখছে একদম শ্যামার মতো। আল্লাহ জানে, একটা মেয়ে বোন কিন্তু গুড়া দেয়, বড় বড় গুড়া আছে, এই বড় বড় একটা 2 কেজি 1 কেজি করে আছে। হেঁটে যদি ভাঙ্গা না বললো, এখানকার আমার ডরি করে গাছে নিচে গায়ে রাখলে, বিশেষ করে মেয়ে বোনের গাছে নিচে রাখলে বেশি ভয় লাগে। তো চলো, আল্লাহ ভরসা আমরা একটু ওয়েট করি 2-4-5 মিনিট, তারপর ওনারা বের হলে ইনশাল্লাহ কিন্তু আমরা কিন্তু খুব দ্রুত এখান থেকে বের হবো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবাইকে নিয়ে বেরোই আসলাম। বর্তমানে কিন্তু আমাদের এলাকায় আছে আর কি মধুপুর বাস স্ট্যান্ডে। তো এটা হচ্ছে আমাদের এলাকার ভাইরাল রাস্তা, ভাইরাল চত্বর মধুপুর টাঙ্গাইল। আমাদের এলাকা কিন্তু এখানে, আর এখানে দাঁড়াইছি একটা লোকের জন্য দাঁড়াইছি। দেন ওনারা কিন্তু এদিকে গেছে হালকা পাতা চাপার নাস্তা করার জন্য। তারপরে কিন্তু আজকে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম একটা লোকের জন্য দাঁড়াইছি, তা নাহলে কিন্তু আমরা এখানে ঢাকার দেশে চলে যেতাম। আজকে ঢাকার ভিতরে টুকটাক কিন্তু ঘোরাঘুরি আছে, হয়তো বা 300 ফিটে যাইতে হবে। মিরপুর নাকি কত জানি বললো যে বিআরটি আছে, ভাবলাম 300 ফিট মনে হয় ওইটাই হবে। তো চলেন, ওনারা আসলে কিন্তু খুব দ্রুত বেরিয়ে পড়বো। আর বাইরে কিন্তু অলরেডি সবাই আসতেছে, আইসা পড়ছে। হ্যাঁ, ঠান্ডা খায় তো বুকটা জ্বলতেছে দাদা। এমনি ঠান্ডা ঠান্ডা খাওয়াইছেন, খান, মনটা নরম করে খান, ভালো লাগবো খান। হ্যাঁ, তো যাক, তো চলেন, আমাদের একজন লোকের জন্য কিন্তু অপেক্ষা করতেছি। একজন লোক আসলে কিন্তু আমরা এখান থেকে খুব দ্রুত চলে যাবো। আর আজকে কিন্তু কামটা লেট করবো না, একদম সোজা যেখানে গন্তব্য সেখানে চলে যাবো। যাই হোক, সবাইকে উঠাই নিয়ে বের হয়েছি, আর আমাদের কিন্তু আজকে বেশি একটা লেট হয় নাই। আজকে কিন্তু প্রথমে একটু লেট হয়েছিল, ওনাদের বাসার এখানে যাওয়ার পরে 2-3 মিনিট লেট করছি। তারপর এখান থেকে একটা বাস স্ট্যান্ডে দাঁড়াইছি কেনাকাটার জন্য, হালকা পাতলা পানি দেন টুকটাক, ওনারা পান ঠান এগুলা খাইলো। দেন একজন মুরব্বীর জন্য ওয়েট করলাম, একজন পান খাইলো, আরেকজন লোকের জন্য ওয়েট করলাম। এই জন্য আমরা ওইখানে হালকা পাতলা দাঁড়াইছিলাম। তারপর ইনশাল্লাহ আল্লাহ নাম নিয়ে আমরা বেরিয়েছি। আর আজকে কিন্তু আমরা এয়ারপোর্টে যাইতেছি। এয়ারপোর্ট থেকে আবার 300 ফিট বা কোনো একটা জায়গায় যেতে হবে আমাদের বিআরটিতে। আমি বললাম যে ভাই বিআরটিটা কোথায়, বললো খিলক্ষেত। পরে বললাম যে খিলক্ষেত বিআরটি ছিল, তো এখন কিন্তু আর ওইখানে নাই, এখন হচ্ছে 300 ফিট নিয়ে গেছে। পরে বলতেছে ভাই 300 ফিট কিনা আমি জানি না, কিন্তু বিআরটি তো এখানে ছিল। পরে বললাম যে সমস্যা নয়, আপনি যে বিআরটি খুঁজতেছেন ইনশাল্লাহ আমি নিয়ে যাইতেছি। তো চলেন যাইতে থাকি, দেখা যাক। তো বিআরটিতে যেহেতু আজকে ঢাকা যাইতেছি, তো আপনার একটা কাজ আমি হেল্প করতেই পারি।
মানে ব্লু আর কি ওঠানো বাকি আছে। ওনার সাথে আমি কন্ট্যাক্ট করলাম, ভাই আপনি কি বাকি আছে? পরে আমাকে কাগজপাতি দেওয়া হলো। পরে বললাম যে এটা তো ব্লু, এটা তো ভাই বিআরটিতে গেলে দিয়ে দিবে, এটা তো বেশি একটা লেট হবে না, জাস্ট ওখানে যাবেন, আপনার একটা সাইন দেবেন, তারপর আপনার কার্ড দেবেন, দেন নিয়ে চলে আসবেন। পরে বললো মেহেদি ভাই আপনি তো বুঝতে পারছেন, কিন্তু আমি তো বুঝতে পারতেছি না। পরে বললাম যে ভাই প্রবলেম নাই, যেহেতু বেরোয়েছি ইনশাল্লাহ আপনাকে নিয়ে যাবো। তবে এখান থেকে প্রথমে পাম্পে যেতে হবে, যেহেতু আজকে ঢাকায় যেতেছি, গাড়িতে গ্যাস একটু কম আছে, যেটুকু আছে ঘুরে আসতে পারবো না, তাও রিক্স হয়ে যাবে। তো ভাবতেছি নিয়ে যাবো না চিন্তা ভাবনা করতেছি, একটু টেনশনে পড়ে গেছি। পরে ভাবলাম যে নিয়েই যাব, মানে একটু মানে কেমন জানি লাগতেছে। আর ইদানিং একটু ঢাকা এয়ারপোর্টের মধ্যে ইদানিং একটু বিশাল গাড়ির চাপ জ্যাম সৃষ্টি হয়, এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু বের হইতাছি, তবে গ্যাসটা নিয়েই যেতে হবে আমাকে। কারণ কালকের আগের দিন একটা বিপদে পড়ছিলাম, যাওয়ার পর দেখি গ্যাসে মানে ঘুরে আসার কষ্ট, অর্ধেক রাস্তা থেকে আবার গ্যাস নিতে হয়। আসলে মানে জ্যামের জন্য হচ্ছে যে একটু প্রবলেমে পড়ছিলাম, এয়ারপোর্টের ভিতরে প্রচুর জ্যাম ছিল, গাড়ি রাখার জায়গা ছিল না, এই জন্য হচ্ছে এরকম সমস্যা হয়েছে। আর রাস্তাঘাটে অনেক জ্যাম ছিল, এই জন্য একটু প্রবলেম হইতেছে। ভাবতেছি গ্যাসটা নিয়ে যাবো, দেখি সামনে যাওয়ার পর দিয়ে পাম্পে দাঁড়ায় খুব সুন্দর করে গ্যাস নিয়ে যাইতে হবে আমাকে, কারণ ভাই গ্যাস ছাড়া আসলে যাওয়া ঠিক না। তো চলেন দেখি এখন এখান থেকে ডাইরেক্টলি সোজা পাম্পে যাবো। পাম্পে জানি না প্রেশার কেমন আছে, আমাদের তো অল্প কিছু টাকা নিয়ে যায়, তাহলে আর কোনো টেনশন থাকবে না, একদম ফুরফুরি যাইতে পারবো। যাক আলহামদুলিল্লাহ আমরা পাম্পে চলে আসলাম, আর এখন আমরা গ্যাস নিতেছি। এই আমার গাড়িতে কিন্তু গ্যাস ঢুকানো হইতেছে, আমাদের বসে দাঁড়ায় আছে। দাদু 500টা দিবা, বেশি দিও না, কারণ বেশি গ্যাস নিয়ে লাভ নাই, ঘুরে আসতে পারতাম তো বনিয়া গেলাম, রিক্সে থাকতে পারবো না। ইদানিং এয়ারপোর্টে অনেক জাম লাগতেছে, খুব জ্যাম লাগতেছে। যে বিমান যে টাইমে নামার কথা, নামার পরে 4:30 বাজে জাম পাইতে জায়গা। তো যাক বর্তমানে পাম্পে আছি, গ্যাস নিতেছি, আর এদিকে 500 টাকা গ্যাস নিয়ে যাই, কারণ যে গ্যাস আছে ইনশাআল্লাহ ঘুরে আসতে পারতাম, তবু রিক্স নিলাম না, কিনে যাচ্ছি। আর ওই যে দাদারা নামে কিন্তু এক দিয়ে চলে গেল, চা পান খাইতেছে। আমি বললাম 500 টাকা গ্যাস দেওয়ার জন্য, যেন অল্প কিছু টাকা নিতেছি, তারপর যেন ইনশাল্লাহ চলে যাবো। এটা কি আপনি চালান? আপনি চালান গাড়িটা? সিগন্যাল দিয়েছিলাম মনে আপনার আসার সময়, আপনার পিছনে কিন্তু আমি ছিলাম, আপনাকে কিন্তু পুলিশ সার্জনের সিগন্যাল দিচ্ছিলাম, দেখছিলেন? আপনি নগরে এসে বললেন আপনার আগে একটা প্রাইভেট ছিল, আমি এলাকারই বলা। হ্যাঁ আমার এই গাড়ি, আপনার পিছনে ছিলাম আমি, আপনার দেখলাম সার্জনের সিগন্যাল দিলে আপনি তো ফেলাইতে বলেন, দাঁড়ালেই টাকা 2500 মামলাতে দিতে। যাক ভালো লাগছে ভাই, আমি দেখে হাসলাম পিছনে, না ঠিক কাম করছে। গেছিলেন কই ভাই? সিরাজগঞ্জ গেছিল, এখন কই যাইতেছেন? আমি ভিডিও করতেছি, বেশি আমি ব্লগিং করি। তো সমস্যা আছে আপনার? ঠিক আছে ভাই, 500 দিছো না? যাক ভালো কথা। আর মিয়া তোমার খাইছো তো দিন দিন ফুলদাছো মিয়া, ঘুমাই খাইও। যাক দিল 500 টাকা গ্যাস দিল, এই যে আমাদের বসে টাকা দিব, বিল দিয়ে দিব আজকে। কি কাম করছো, আমি ছেলে সুতন গেলে দিবার পারতাম, দিলাম না। হ্যাঁ যাক পাম্পে থেকে বের হয়েছি। তবে আজকে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে মানে রাস্তায় আমরা গাড়ি চালাই, মানে একজন ওভার স্পিডে চালায়। তো পাম্পে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল, যেমন আমি কিন্তু আমার ভাবে যাইতেছি, ওভার স্পিড চালায় আসলো, যেমন আমি তো 70-60-70 ভাবে মানে একদম রিল্যাক্স যাইতেছি, উনি হচ্ছে 120-100 চালায় আসতেছে। আসার পরে কি করলো, আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু ওভার স্পিডে মামলা দিয়ে থাকে, বা বিভিন্ন জায়গায় কিন্তু ওভার স্পিড ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে, আপনারা জানেন। এর জন্য হচ্ছে যে উনি আমাকে পিছন থেকে ওভারটেক করে চলে আসলো। আমি ভাবলাম যে সামনে যাওয়ার পরে তো তোমাকে বোঝাই দিবে, প্রবলেম না, যাইতে থাকো, যেভাবে যাইতে থাকো, প্রবলেম নাই। পরে ওনাকে জিজ্ঞেস করলাম, মানে আমি জিজ্ঞেস করছি পরে, তারপরে হচ্ছে আমাকে ওভারটেক করে চলে আসলো। পরে আসার পরে সামনে আবার স্পিড ক্যামেরা 110 টান ছিল ওনার। পর আমি দেখলাম, মানে যেহেতু আমার গাড়ি টান আছে 70-60-70 যাইতেছি, ওনার গাড়ি কমসে কম 80 প্লাস ছিল। যদি 80 নিচে থাকতো তাহলে তো ওনাকে আর সার্জেন্ট পুলিশ রোডের মধ্যে সিগন্যাল দিত না। এজন্য হচ্ছে ওনাকে আবার স্পিড ক্যামেরা সিগন্যাল দিচ্ছে, উনি সিগন্যালে দাঁড়ায় নাই। তবে এই জিনিসটা ভালো করছে, মানে মানে চুরি ডাকাতি যাই করুক, ওভার স্পিড তো চালাইছে, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সের উপরে কিন্তু একটা মামলা সৃষ্টি হইতো। এর আগে যদি ওভার স্পিডে মামলা যদি খায় থাকে, তাহলে এবার হবে 5,000 টাকা। আর যদি ওভার স্পিডে মামলা যদি না খায় থাকে, তাহলে প্রথমবার 2500 টাকা। কিন্তু ওভার স্পিডে মামলা কনফার্ম 100% ওইখানে খাইতে হইতো, যদি দাঁড়ায় নাই আর কিছু করতে পারবো না। কাছাকাছি আপনার মাঝে মাঝে চেষ্টা করবেন যে বিভিন্ন জায়গায় গেলে ওভার স্পিডে মামলা দিয়ে থাকে, আপনারা কিন্তু দাঁড়ায়েন না, দাঁড়ালে কিন্তু টাকা কিন্তু আপনাকে 2500 টাকা কিন্তু একদম 2500 বা 5000 যদি আগে পরে খায় থাকেন, তাহলে কিন্তু মামলা দিয়ে দিতে পারে। পরে ওনার সাথে পাম্পে আসার পর কথাবার্তা বললাম যে ভাই ভালো করছেন,
দাঁড়ালে কিন্তু মামলা কিন্তু দিয়ে দিত। পরে বললো হ্যাঁ, হাসাহাসি করলো আর কি, মানে আমি চাইলে কিন্তু নাকি কট খাওয়াই দিতে পারতাম, কিন্তু করবো না। আমি একটা ড্রাইভার, উনি একটা ড্রাইভার, আমি আসলে এক ড্রাইভার ক্ষতি আসলে কখনোই করবো না, আমি বুঝি, এই জন্য কখনোই করবো না। আর দরকার কি আছে ওনার সাথে আমার সাথে এক কথা দুই কথার একটা অধিশাপ বা একটা শত্রুতা নিয়ে তো কোনো লাভ নাই। তো যাই হোক, আজকে ঢাকাতে অনেক বৃষ্টি হইতেছে, কিন্তু ভাই অনেক ভয় পাইছিল এখানে। আমি দেখলাম পাম্পে আসার পর যখন আমি ক্যামেরা বের করছি, তখন উনি আমার ক্যামেরা দেখে কেমন যেন একটা ভয় একটা পাচ্ছিল। তো তখন আমি বুঝলাম যে উনি ভয় পাইতেছে, কারণ পিছনে তো ওভারটেক করে আসলো, যেহেতু আমি চাইলে কিন্তু কট খাওয়া দিতে পারতাম। দরকার কি, কোনো কট খাওয়ানি কোনো দরকার নাই। তো চলেন, ঢাকাতে অনেক বৃষ্টি হইতেছে, আজকে ঢাকাতে প্রচুর বৃষ্টি হইতেছে। মানে কিছুক্ষণ আগে আমাদের ওদিক দিয়ে হালকা পাতলা বৃষ্টি ছিল, আর এখান দিক দিয়ে ভরপুর। তো চলেন দেখি সামনে ঢাকার দিকে যাওয়ার পর দেখি সামনে বৃষ্টি পাবো না তার কোনো এস্টিমেট বা গ্যারান্টি আমি দিতে পারতেছি না। তবে যাইতে থাকি, দেখা যাক বৃষ্টি কোন পর্যন্ত হয়। আজকে ঢাকার বাইরে যখন ছিলাম তখন কিন্তু অনেক বৃষ্টি ছিল, আর এখন কিন্তু ঢাকার ভিতরে ঢুকছি, আর এখন কিন্তু ইনশাল্লাহ কোনো বৃষ্টি নয়, কোনো কিচ্ছু নয়, একদম রোদ উঠাবো মানে গেছে আর কি ঢাকার মাঝখানে। ইদানিং ঢাকার মধ্যেও কিন্তু একটু ঝড় বৃষ্টি বেশি হইতেছে, মানে ভালোই আর কি হইতেছে। কিছুক্ষণ পর ছোটো বড় ফোঁটা পড়তেছে বৃষ্টির। মানে ঢাকার বাইরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তুলনামূলক ঢাকার ভিতরে তেমন একটা বৃষ্টি হয় নাই, মনে হইতেছে রাত্রে হয়েছে, যেহেতু আমরা সকালের দিকে ঢুকতেছি, দুপুর হয়ে গেছে প্রায়, এজন্য হচ্ছে যে বৃষ্টি একটা ভাব মানে দেখা যাচ্ছে। মানে রাস্তায় যে পরিমাণ ধুলা ওড়ার কথা, ওই পরিমাণ ধুলা নয়, একদম মানে ক্লিন অবস্থা আছে আর কি। তবে বোঝা যাইতেছে যে রাত্রিবেলা হয়তো বা বৃষ্টি হয়েছে বা সকালের দিকে বৃষ্টি হয়েছে। যদি বৃষ্টি না হয়তো ঢাকার ভিতরে কিন্তু রাস্তার সাইডে অনেক ধুলা ময়লা মানে উঠতো বা মানে দেখা যেত আর কি। কিন্তু তুলনামূলক একদম ফ্রেশ রাস্তা, মানে মনে হইতেছে কেউ যিনি রাস্তা পরিষ্কার করে রাখছে বা মানে পরিষ্কারই করে রাখছে, কোনো এক দল পরিষ্কার করে রাখছে এরকম মনে হইতেছে। কিন্তু হচ্ছে যে রাস্তা পরিষ্কার করে রাখে এটা সত্য, কারণ যারা ঢাকা মানে সকাল ভোর 5টার পরে যারা ঢাকাতে আমরা ঢুকে আসছি, তখন কিন্তু দেখা যায় যে রাস্তার মানে কাজ চলতেছে, রাস্তায় বোতল, অনেকে পলিথিন বোতল বিভিন্ন কিছু রাস্তার মাঝখানে ফালাই রাখে, মানে বোতল টোতল আবিজাবি পলিথিন, এগুলা কিন্তু রাস্তার জন্য কিন্তু অনেক ক্ষতি, মানে ঝুঁকিপূর্ণ। হঠাৎ করে একটা ব্রেক যদি আপনি পলির চাকার নিচে পড়ে হার্ড ব্রেক, সেক্ষেত্রে কিন্তু ব্রেক হবে না, চাকা কিন্তু স্লিপ কেটে যাবে। মানে যেহেতু মানে কি করবো, পরিষ্কার করে মাঝে মধ্যে দেখি, পরিষ্কার করে মাঝে মধ্যে না, প্রতিদিন রেগুলার সকালবেলা কিন্তু ঢাকা সিটিতে কিন্তু বিভিন্ন মানুষ যারা আর কি কাজ করে আর কি, মানে রাস্তার কাজ করে, তারা কিন্তু দেখি মাঝে মাঝে কাজ করে। মানে মাঝে মধ্যে যখন মানে অনেক সকালে ঢাকা থেকে ঢুকি বা ঢাকা থেকে বের হই, তখন কিন্তু দেখা যায়, বাট সকাল টাইমে দেখা যায় 5টার পরে, তার আগে কিন্তু দেখা যায় না তাদের কখন। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা কথাবার্তা বলছি ওনাদের সাথে, মানে আর কি ওনারা বললো যে বিআরটিতে নিয়ে যেতে হবে। তো আমি প্রথমে বলছিলাম, তো ওনাদের সাথে বললাম যে বা বিআরটিতে আগে খিল ক্ষেত ছিল, বাট এখন কিন্তু খিল ক্ষেত নেই, এখন কিন্তু বিআরটি কিন্তু 300 ফিট চলে গেছে। পরে ভাবলাম চলেন আপনার যে কাজ সে কাজ আমি করে দিচ্ছি। পরে বাদেরকে নিয়ে 300 ফিট আসলাম। তো এখানে আসার কারণ হচ্ছে দুপুর হয়ে গেছে যেহেতু, সেক্ষেত্রে কিন্তু আমাদের দুপুরে লাঞ্চও করতে হবে। অ্যান্ড দুপুরে লাঞ্চ করার জন্য আমরা নীলা মার্কেট বা স্বাধীনতা চত্বর বা এদিকে যেখানে আছে ভালো রেস্টুরেন্ট, ভালো মানে খাবার, ওই দিকে খেতে যাব। এই জন্য আগে প্রথমে হচ্ছে আমাদের বিআরটিতে যেতে হবে। বিআরটিতে কার্ডটা ওঠানোর পরে মানে ব্লু বুথ জমা দিলে ওনারা একটা স্মার্ট কার্ড দিয়ে দিবে। ওই স্মার্ট কার্ড নিয়ে কিন্তু আর কোনো প্রবলেম নাই, ওই কার্ডটা নিতে হবে। এজন্য হচ্ছে এখানে আসা। পরে ওনাদেরকে বললাম যে ভাই যেহেতু এখানে আসলাম, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস, সেটা হইতেছে আমরা যেহেতু সবাই দুপুরে লাঞ্চ করে নাই, এজন্য দুপুরে লাঞ্চ করার জন্য এখানে ভালো রেস্টুরেন্ট আছে। পরে বললো ঠিক আছে, যেহেতু তুমি চিনো সেক্ষেত্রে নিয়ে যাবা। আমি পরে বললাম যে অসুবিধা নেই, আমরা এখানে আপনার বিআরটিতে কাজ শেষ করার পরে আমরা ওইখানে যাব। যাওয়ার পরে দুপুরে যেহেতু খাবার খেতে হবে, এখানে গেলেও খেতে হবে, অ্যান্ড ভিতরে গেলেও কিন্তু এয়ারপোর্টের ভিতরে গেলেও কিন্তু খেতে হবে। এয়ারপোর্টের ভিতর থেকে কিন্তু এখানে যে একটা মার্কেট আছে, নীলা মার্কেট বা স্বাধীনতা চত্বর, যেভাবে চিনেন না কেন, সেখানে গিয়ে কিন্তু আপনি ভালো মানে খাবার কিন্তু চালে খেতে পারেন। তো আমি প্রথমে ভাবছিলাম যে যদিও ওনারা না তবে আমি একা গিয়ে খাবো, বিআরটি যেখানে আছে ওখান থেকে ওখানেই আমি একাই চলে যাব। দেখি আগে ওখানে যাই, দেখি কাজ শেষ করি আগে। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কিন্তু স্বাধীনতা চত্বর চলে আসলাম। তো আসার আগে বিআরটিতে একটা কাজ ছিল, ছোট একটা কাজ ছিল, কাজটা শেষ করে আসলাম। আর বর্তমানে কিন্তু এই যে 300 ফিট নীলা মার্কেট,
আর কি আছি স্বাধীনতা চত্বর। বর্তমানে এই যে হোটেলে আর কি ছোটখাটো আমরা দুপুরে লাঞ্চ করার জন্য দাঁড়াইছি, কিন্তু সব বন্ধ এদিক দিয়ে। আগে কিন্তু অনেক জমজমাট ছিল, এখন কিন্তু সব বন্ধ। কেমন জানি দোকানপাট দেখতেছে আগের মতো আর নাই, সব বন্ধ করে দিছে। তো দুপুরে খাবারের জন্য চলে আসলাম গোষ্ঠী মারা গাড়ি নিয়ে এই যে হোটেলে। সাইনবোর্ড বাট নয়, বাট এর আগে অনেকবার আমি খাচ্ছিলাম, 2-3 বার, অনেক ভালো লাগছে। আর এই যে খাবারের আইটেমগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ভর্তা দিয়ে আজকে খাইতে হবে আমাদের, যা আছে তাই। এই যে ভাইরাও কিন্তু এখানে বসতেছে, দেন আমিও কিন্তু ইনশাল্লাহ এখন বসতে হইব। ভাই খাবার খান, ভালো হইব ইনশাল্লাহ। মানে এর আগে আমি এখানে 2-3 বার খাবার খাইছি, নিয়ে আসলাম, জীবনে নিয়ে আসতাম না। জি হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ওখানে কাজ নাই, 2-3 মিনিটের কাজ বিআরটিতে। এই যে ভাই বসতেছে আর আমি আমার গাড়ি কিন্তু এনে রাখছি। স্বাধীনতা চত্বর কিন্তু আগের মতো আর নাই, আগে যেরকম মানে আগে যেরকম ছিল এখন আর এরকম না। আগে অনেক লোকজন ছিল, অনেক দোকানপাট ছিল, এখন সব হয়তো বা উঠাই দিচ্ছে, এই জন্য একটু মানে মরা মরা লাগতেছে। দুপুরের আগে যখন আমরা ঢাকাতে ঢুকছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না। 300 ফিটে গেছি, বিআরটি কাজ ছিল, কাজ শেষ করা হলো। তারপরে হচ্ছে যে ওইখান থেকে খাবার খাইতে গেছিলাম, মাশাআল্লাহ খাবারটা অনেক সুন্দর ছিল। শুটকি ভর্তা, লুটকে বা আবার মাছ, আবার এক একজনে এক একটা নিচ্ছিল। আমি যেমন ছোটো মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছ নিয়েছিলাম, তার সাথে হচ্ছে শিং মাছ দিয়েছিল ভাইরা। পরে বলো ভাই শিং মাছও খান, পরে ওইটাও খাইলাম, ভালোই ছিল ওইখানে আর কি। তবে আজকে ঢাকার মধ্যে বৃষ্টি জ্যাম জ্যাম নাই, তবে না আজকে রাস্তাঘাট একদম ফাঁকা, এই জিনিসটা ভালো লাগতেছে। আর দাম দিয়ে তো পুরো একদম সিএনজির লাইন বা তেলের লাইন যেটাই বলে না কেন, তেল তেল কিন্তু কিছুদিন আগে অনেক সংকট ছিল, বাট এখন কিন্তু আর সংকট নাই। তেলের যে প্রবলেমটা ছিল সেটার, তেলের দাম বাড়ানোর পরে কিন্তু তেলের সমস্যার সমাধান হয়ে গেছে। এখন কিন্তু ইনশাল্লাহ কোনো জায়গায় কিন্তু তেলের কোনো প্রবলেম নাই। এখন কিন্তু চাইলে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, তেলের কিন্তু কোনো ক্রাইসিস আর পড়বে না, আর হবে না আশা করা যায়। তেলের দাম বাড়ানোর জন্য সবাই একদম একদম ফিট হয়ে গেছে আর কি। তো যাই হোক, আজকে তো 300 ফিট থেকে খাবার খেয়ে বেরিয়েছি। ওইখানে মূলত আমরা খাবার খেয়ে আধা ঘন্টার 1 ঘন্টার মতো রেস্টে ছিলাম, কারণ বৃষ্টি ছিল, এই জন্য গাড়ি তুলতে পারি নাই। ওই দিক দিয়ে মনে হয় আরও বৃষ্টি আরও বেশি ছিল এরকম মনে হচ্ছে আমার কাছে, কেমন জানি এই দিক দিয়ে মনে হয় কম কম লাগতেছে। যখন 300 ফিট ছিলাম এত পরিমাণ বৃষ্টি আর বাতাস ছিল ভাই, যা আমরা গাড়িতে উঠতে পারি নাই। এজন্য এখানে অনেকক্ষণ বৈশা ছিলাম, বৈশা দেন সবাই মিলে আড্ডা দিলাম। তারপরে ইনশাল্লাহ বৃষ্টি কমার সাথে সাথেই গাড়িতে উঠে গেছি। আর গাড়িতে ওঠার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি। আর এখন কিন্তু আমাদের হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার পালা। তো আমরা কিন্তু এখন এয়ারপোর্ট যাইতেছি, বর্তমানে খিল খেতেছি। তো জায়গাগুলো আসলে ভালোই লাগে। ঢাকা শহরে বৃষ্টি হলে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে, ধুলা ময়লা যা থাকে একদম ফিনিশে কিন্তু সব চকচকা হয়ে যায়। অ্যান্ড বৃষ্টির দিনে আরেকটা জিনিস ভালো লাগে, ঢাকার মধ্যে যে ওয়েদারটা, সেটা হচ্ছে ওই যে দুই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আইল্যান্ডের উপর দিয়ে রাখছে, অ্যান্ড হাতে বাম পাশেও কিন্তু কত সুন্দর সুন্দর গাছের জন্য পরিবেশটা অনেক সুন্দর লাগে। তো আপনারা উপর দিকে চাইলে বা দুই পাশে চাইলে কিন্তু দেখতে পারবেন গাছের জন্য পরিবেশটা কত সুন্দর লাগতেছে, সবুজ একদম সবুজ। বৃষ্টির দিনে শুধু এই জিনিসটা ভালো লাগে, গাছের গোড়ায় আপনি একটা জিনিস দেখেন, গাছের গোড়া রেগুলার পানি দেবেন, গাছটা অনেক খুব দ্রুত বড় হবে, অ্যান্ড হচ্ছে গাছটা অনেক মোটা তাজা শক্ত মজবুত হবে। তো যাক, তো চলেন ওগুলা কথা নাই বলি, সোজা ডাইরেক্ট এয়ারপোর্টে ভিতরে ঢুকে যাইতে হবে এখন আমার। যাক আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এয়ারপোর্ট চলে আসলাম। এই যে ভাইদেরকে নিয়ে আসছি, ওনারা সবাই আছে, ভাই ভিডিও করতেছে। আমরা মাত্র কিছুক্ষণ আগে আসলাম, আসার পরে আমি গাড়িটা একটু বেরোলাম, কারণ একটু আগে এয়ারপোর্টে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য দেখেন কি পরিমাণ পানি পাই যাচ্ছে, এই জন্য আসলাম একটু দেখার জন্য। এতক্ষণ কিন্তু বাইরে ছিলাম আমরা, আর এতক্ষণ কিন্তু বাইরে বলতে এয়ারপোর্টের বাইরে ছিলাম, এখন ভিতরে ঢুকলাম। আর এই যে এইটার নিচে আছি, অপেক্ষা কারাগারের নিচে। চাইলে কিন্তু এখানে কিন্তু আপনি যাত্রী অপেক্ষা কারাগার কিন্তু 2তলা, চাইলে কিন্তু গিয়ে অপেক্ষা করতে পারেন। আর আমাদের যাত্রী তো নামবে হচ্ছে বিকাল দিকে 5টা-6টা থেকে নামবে। তো ইনশাল্লাহ আমরা ঘন্টাখানে আগে চলে আসছি। আমাদের তো বসে একটু রেস্টে শুনতে হবে আমাদের। ভালো লাগতেছে এয়ারপোর্ট, আসলে ভালো লাগতেছে। কিছুক্ষণ আগে অনেক গরম ছিল, রোদ, এখন কিন্তু অনেক ভালো লাগতেছে। বৃষ্টি হয়েছে একটু আগে, আরো ভালো লাগতেছে বেশি। নায়কদেরকে নিয়ে আসছি, নায়িকারা বাবা আছে একটু না, যাক হাসতে হাইকেন না ভাই, হাইকেন না। তো চলো দেখি একটু বসে একটু রেস্ট নিতে হইব, তারপর যেন ইনশাল্লাহ পার্টি বেরোলে কিন্তু আমরা নিয়ে কিন্তু দ্রুত সবাই চলে যাবো। বসে আবার গাড়িতে বসে একটু রেস্ট নিয়ে ভালো লাগবো। 3 ঘন্টা বসে থাকার পরে বিদেশি চলে আসছে, তারপরে দেন বিদেশিকে নিয়ে বের হয়েছি। কারণ হচ্ছে যে 3 ঘন্টা ওয়েট করার কারণ, আমাদের বিমান যে টাইমে নামার কথা ওই টাইমে নামছে, নামার পরে একসাথে 4টা বিমান মানে ল্যান্ড করছে। এজন্য 4টা বিমানে ছিল অনেক যাত্রী ছিল, এজন্য লাগেজ পাইতে লেট হয়েছে।
তো যে টাইমে নামার কথা ছিল বিমান ওই টাইমে নামছে, বাট লাকেজ পাইতে একটু প্রবলেম হয়েছে। লাকেজ যে টাইমে যেখানে থাকার কথা, যেখানে যেভাবে পাওয়ার কথা ছিল না, খুঁজতে মানে যেহেতু ভিতরে থাকে, যেহেতু ভিতরটা আমরা জানি না কেমন ভিতরে, তবে যেটুকু শুনছি লাকেজ পাইতে নাকি ওনাদের অনেক লেট হয়েছে। ওনারা টাইম টু টাইম আসছে, কিন্তু লাকেজ বিলে নাকি ঘোরাঘুরি করছে অনেকক্ষণ যাবৎ, মানে খুঁজতে 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 পরে পাইছে। যেহেতু 3টা লাকেজ, প্রথমে একটা পাইছে, তারপর একটা পাইছে, তারপরে একটা পাইছে, 2টা কিন্তু একসাথে কিন্তু কখনোই পায় না, মানে একটু একটু একটা একটা করে পাইছে। এর জন্য হচ্ছে যে ভিতরে ওনার অনেক কষ্ট হয়েছে। বললো যে ভাই আমাদের বিমান তো ঠিক টাইমে নামছে, কিন্তু হচ্ছে যে দেন আমাদের লাকেজ পাইতে অনেকটা প্রবলেম হয়েছে। লাকেজ যে টাইমে যেখানে থাকার কথা এখানে ছিল না, শুধু বেলের ভিতরে এসে ঘোরাঘুরি করছে। লাকেজের জন্য অনেক হয়রানি হয়েছে আর কি বললো। আমি শুনলাম, শোনার পরে বললাম যে যাক, যা হয়েছে হয়েছে, 2-3 ঘন্টা দেরি হইতে পারে। আর বললো যে ভাই আসলে 2-3 ঘন্টা লেট হয় না, এয়ারপোর্টে আসার পরে সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টা লেট হয় লাকেজটা পাইতে বা ইমিগ্রেশন পাস হইতে, সিল চাপা যা দেওয়ার কাজ থাকে সব শেষ করার পরে আধা ঘন্টা লেট হয়, তারপরে দেরি করে না। হঠাৎ করে আসলে দেরি যেহেতু হয়ে গেছে, পরে আর কোনো কথা বললাম না, কারণ ওনাদের কাছ থেকে আমি প্রতি মাসে আপাতত 1টা বা 2টা ট্রিপ আমি পাই। কাজে কাজে 1 ঘন্টা আধা ঘন্টা লেট হলে প্যাসেঞ্জারের সাথে কেউ খারাপ বিহেভ করবেন না, কারণ হইতেই পারে একটা জায়গায় আসলে 2-3 ঘন্টা দেরি এদিক সেদিক হইতে পারে। এজন্য অনেক ড্রাইভার আছে, আমি খেয়াল করে দেখছি, অনেক প্যাসেঞ্জারের সাথে ঝগড়া করে। আসলে এগুলো ঠিক না, কিছু কিছু ড্রাইভারের দোষ আছে। আধা ঘন্টা 1 ঘন্টা লেট হলে, হ্যাঁ ভাই আপনারা যে টাইমে নামার কথা আপনারা নামেন নাই। কিন্তু আবার এখানে একটা জিনিস, সেটা হচ্ছে প্যাসেঞ্জারও কিছু সমস্যা আছে। বিমান যদি নামে 5টার সময় বলে 3টার সময় নামবে, 3টা মানে 2:30টার সময় ঢোকার পরে 3-4 ঘন্টা ওয়েট করতে, মানে ওনারা ঘুরে ঘুরে দেখবে। সেটা ড্রাইভারকে বললে হয় যে ভাই আমাদের বিমান ঠিক এই টাইমে নামবে, আমাদেরকে 1 ঘন্টা আগে নিয়ে যান, আমরা অবশ্যই একটু এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখবো। সেক্ষেত্রে এইভাবে বলতে পারেন। তারাই খেয়া প্যাসেঞ্জার কি করে, বিমান নামে 5টায় বলে 3টে, ঢোকার পরে কয় ভাই বিমান তো লেট পিছিয়ে দিছে, আসার পরে বলতেছে ভাই বিমান নামবে এই বিকাল 6টা 5টা 4টা, কি একটা হয়রানি। তো আসলে কাজে কাজে এগুলো আসলে করবেন না। তো যাই হোক, ভিডিওটা আর বেশি একটা বড় করবো না, তো চলেন, ফোনের চার্জ নাই, আল্লাহ বসে সোজা বাড়তে যাই হোক। অনেক রাত্রেবেলা এয়ারপোর্ট থেকে আসছিলাম, আর আসার পর গাড়িটা হচ্ছে বাইরে রাখছিলাম, আর এখানে রাখছিলাম ধোয়ার জন্য, ভাবছি এখানে পরিষ্কার করবো, কিন্তু না, পরে ভাবলাম যে গাউ সুন্দর খাবার খাই বেরিয়ে চলে যাই, ডজে যাই তবু। তো চলেন, আল্লাহ ভরসা, আমার গাড়ি নিয়ে এখন বের হই। এখন গাড়িটা লক ছোটাইতে হবে, তো লকটা খুলে নিচ্ছি। যে চিপা যেটুকু রাখছি জায়গা, আল্লাহ নবর জন্য উঠতে পারবো কিনা সবাই আমার একটু ধরেন তো ভাই। ও বাবা ধরেন, ও মাগো, যাক বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট দিয়ে দেই। আর এখন কিন্তু খুব দ্রুত আমাকে ডগে যাইতে হবে গাড়ি ওয়াশ করানোর জন্য, কারণ গাড়িতে যেহেতু ময়লা হয়েছে সেক্ষেত্রে তো ওয়াশ করতেই হবে। মানে আসলে ডগে না ধুলে মনটা তৃপ্তি পাবো না, এই জন্য হচ্ছে যে পার্কিং এ ডগে চলে যাব, বা আমাদের যেখানে ডগ আছে ওইখানে চলে যাব। মোবিল কিন্তু অলরেডি উঠে গেছে, দেখছেন মোবিল উঠে গেছে, তো এখন কিন্তু আর সমস্যা নাই, একটু আগায় নেই। আর এখন হচ্ছে ব্যাগে যাই, গাড়ি দিয়ে পরিষ্কার করে নিয়ে যাই, মানে নিতে হবে আর কি। পরিষ্কার জিনিস দেখতে ভালো লাগে, চালাইতে ভালো লাগে, সব দিকে ভালো লাগে। আর পরিষ্কার ছাড়া মানে ময়লা জিনিস কিন্তু আমার একদমই পছন্দ না। এই জন্য হচ্ছে আমি সবসময় আমার গাড়িটা সবসময় চকচকা করে রাখি, একদম ফাঁকা করে রাখি আর কি। যতটুকু রাখা যায়, মানে যতটুকু রাখতে পারি অতটুকুই রাখি, তার বেশি করার চেষ্টা করি সবসময়। আর গোষ্ঠী মারছে, এই বেটা দিকে যাইতেই আছে, আমার দিকে আর তাকাইলো না বেটা, হ্যাঁ কোনোভাবেই তাকাইলো না। তো চলেন আল্লাহ ভরসা, এখান থেকে দেন আমাদের ডগে চলে যায়। ডগে যাওয়ার আগে আমাদের পার্কিং এ যেতে হবে, আমাকে প্রথম অবস্থা পার্কিং এ জায়গায় রাখতে হবে। রাখার পরে ডগে যাওয়ার পরে খুব সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করতে হবে। আর তো যাক, ভিডিওটা তেমন একটা বড় করবো না, আজকে একটু কাজ আছে, গাড়ির টুকটাক কাজ আছে, চাকার কাজ, মোবিল টোবিল তো সব সারাই আছে, চাকা সার্ভিসিং করতে হইব, গাড়ি পরিষ্কার করতে হইব। তো যাক, গতকালকে ভাড়া দিচ্ছে 5,500 টাকা ভাড়া দিচ্ছে, 100 টাকা পার্কিং ওনারা দিয়ে দিছে। আবার খাবার টাবার খাওয়া দেন, আলহামদুলিল্লাহ প্যাসেঞ্জার খুব ভালো ছিল। তো যাই হোক, আজকে ভিডিও তেমন একটা বড় করতে চাই না। রাত্রে সিএনজি পাম্পেও কিন্তু গ্যাস নিয়েছিলাম, সিএনজি পাম্পেও আসলে ভিডিও করি না, ফোনে চার্জ ছিল না তেমন একটা, এজন্য ভিডিও করতে পারি নাই। আর যদি বলতে যাই, পাম্পে গ্যাস উঠাইছি মাত্র 1415 টাকার মতো, 10 টাকা না 20 টাকা কম জমে গেছে, 1500 টাকা গ্যাস গেছে, 1000 টাকা খোরাকি, 2500 টাকা খরচ, আর হইতেছে 3000 টাকা ইনকাম, টোটাল ভাড়া হয়েছে 5,500 টাকা। তো যাই হোক, আজকে পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে সবার সাথে একসাথে। তো টাটা, আজকের মতন।